ঠিক আছে, তাহলে হচ্ছে একচির অপবর্তন গেল। এবার হচ্ছে আমরা পড়বো হচ্ছে দ্বিচির অপবর্তন। নাম্বার দ্বিচির অপবর্তন। তো দ্বিচির অপবর্তন আসলে কি বলতে পারবা কেউ? দ্বিচির অপবর্তন মানে হচ্ছে, খেয়াল করো, অ্যাকচুয়ালি দ্বিচির অপবর্তন মানে চির দুইটা না, চির অনেকগুলা। কিরকম ভাইয়া? এরকম দেখো, আমাদের এই মনে করো হচ্ছে যেখান দিয়ে আলো পাস করে, এটা মনে করো ওইটা, ঠিক আছে? এটা মনে করো ওইটা, তাহলে তাহলে দ্বিচির অপবর্তন কখন হবে জানো? যে এটাকে হচ্ছে যখন আমরা এরকম করি, এই যে এরকম থাকবে, মানে হচ্ছে অসংখ্য চিট থাকবে। কথা বোঝা গেছে? সহজ ভাষায় বলি, তোমরা বেড়া দেখছো? বেড়া, বেড়া চিনো? বলো, বেড়া দেখো নাকি? সবাই বেড়া দেখছে? বাপরে বাপ, ঠিক আছে। আমরা তো তাও দেখছি, আজকালকার পোলাপাইন তো ওইগুলো চিনবেও না কিছু। মানে হচ্ছে আজকাল যারা জন্ম নিচ্ছে, এই যে 2018-20, বিশেষ করে 20 সালে তো একটা আমূল পরিবর্তন আসলে। করোনা ভাইরাস এসে দুনিয়াকে অনেক টেকনোলজাইজ করে দিচ্ছে, অনেক বেশি। আমরা কোনোদিন কল্পনা করছি আমরা অনলাইনে পড়বো বা পড়াবো? কোনোদিন কারো কল্পনায় ছিল? আমাদের ঢাকাতে টিউশন করতে অনেক কষ্ট। প্রথমত হচ্ছে বুঝো তো, ওখানে সবগুলো সবাই বুয়েটিয়ান, আর অনেক ব্যাচ, 4-5টা ব্যাচ। তো এক বনে অনেকগুলা বাঘ হইলে কি হয়? বাঘের মধ্যে খাবার নিয়ে টানাটানি পড়ে স্বাভাবিকভাবেই। তো এখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে টিউশন পাওয়া যায় না। আর ভালো ভালো টিউশন কারা পায়? ওই ফাইনাল ইয়ারের ওরা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছে। কারণ গার্জিয়ানদের একটা সহজ কথা আমি বুঝি না কেন, ওরা জিজ্ঞেস করে কোন ইয়ার, ফার্স্ট ইয়ার শুনলে না করে দেয়। ওমা, ফার্স্ট ইয়ার কি ভাই পড়াইতে পারে না? মানে ফার্স্ট ইয়ার কি ওগুলা পড়ে আসে নাই বুয়েটে? যাই হোক, তো হচ্ছে এই, আর যদি কোনো মতে ভুলে টুলে একটা পেয়েও যায় তো হচ্ছে জ্যাম। কারণ আমাদের তো সকালবেলা তো ক্লাস থাকেই, দুপুর থেকে বিকালবেলা অনেক সময় ল্যাব থাকে। সপ্তাহে আমাদের 3টা ল্যাব থাকে, আমাদের প্রতি কোর্সে মিনিমাম 3টা ল্যাব। তো 3টা ল্যাব থাকে আমাদের। বিকালবেলা শুরু হয়, সরি দুপুরবেলা শুরু হয় 2টা-2:30 বাজে, বিকালে শেষ হয় 5টা-5:30টার দিকে। তো তার মানে কি, আমি যদি ওই 3 দিন বাদ দেই, তো সপ্তাহে বাকি থাকে 4 দিন। 4 দিনের মধ্যে 2 দিন তো আমার বন্ধ, ওই 2 দিন পড়তে হয়। তো 2 দিনের মধ্যে আমি যদি একদিন টিউশন করি, বাকি 2 দিন টিউশন করতে গেলে দেখা যায় কি কোনো না কোনো দিন আমার ল্যাবের দিন পড়ে যায়। আর যদি ল্যাবের দিন নাও পড়ে, তাও হচ্ছে তোমার মানে দুপুরবেলা টিউশন করা যায় না, কারণ ক্লাস শেষে আমাদের শেষ হয়েছে 12টা-1টায়। তো হলে এসে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে তো 2টা-2:30 বেজে যায়। তো তখন তো তার কোনো এনার্জি নেই শরীরে, একটু রেস্ট করতে মন চাই। তো যার কারণে অবশ্যই মানে বিকাল বেলার আগে আর টিউশনে যাওয়া কারোর পক্ষে আমাদের পসিবল হয় না। যখন বিকাল বেলা টিউশনে যাওয়া শুরু করি, তখন হচ্ছে বিকাল বেলা 4টা 30 থেকে 35, এই যে মানে 35 বাজবে জ্যাম শুরু হবে। এই যে জ্যাম শুরু হবে পুরো ঢাকা শহর ব্লক, ওই জ্যামটা মোটামুটি রাতের 8টা-9টা পর্যন্ত থাকবে। মানে হচ্ছে যে 4টা, এই যে 5টার আগে দিয়ে আস্তে আস্তে করে তোমার বিভিন্ন অফিস আদালত ছুটি হয়। হ্যাঁ, আস্তে আস্তে করে বিভিন্ন অফিস, ওই যে কর্মকারখানা এগুলো ছোট এই যে ইয়া হয়, ছুটি হয়। তো পুরা সব রোডে জ্যাম, একদম যতগুলা রোড আছে একদম পুরো ঢাকা শহর। আমি বুয়েটে বুয়েটে আসি, ওখানেও দেখি জ্যাম। মতিঝিল কিছু ওইখানেও দেখি জ্যাম, মোহাম্মদপুর কিছু ওইখানেও দেখি জ্যাম। এটা সারা জীবন, বিকাল থেকে একদম রাত পর্যন্ত। তো এবার টিউশনে গেলে ওই জ্যাম পারে যাওয়া লাগে, আবার জ্যাম পারে আসা লাগে, এই আর কি কাহিনী। তো ওইগুলো হচ্ছে আর ভালো লাগে না। তখন চিন্তা করতাম যে যদি ঘরে বসে পড়ানো যেত কত ভালো হইতো, একটা বোর্ড টোড এনে ক্যামেরা ট্যামেরা সেট আপ করে পড়াবো। এখন ওইরকম তো আবার কেউ পড়তে রাজি হবে না। কিন্তু আলটিমেটলি দেখো দিন শেষে হচ্ছে এগুলা হইছে, একদিন না একদিন হওয়ারই ছিল। ওকে, ঠিক আছে। যখন বেড়া যেতে ছিল তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা জানো যে বেড়াতে তোমরা খেয়াল করবা, যেই কি বলে খোপ গুলা থাকে, খোপ গুলো সবগুলো কি সমান সমান দূরত্ব থাকে না? সবগুলো খোপ কিন্তু সমান সমান দূরত্ব থাকে। আচ্ছা, তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় অপবর্তন ঝালর। কি বলা হয়? কি বলা হয়? ঝালর। এই ঝালরের মধ্যে যে অপবর্তনটা হয় ওইটা আমার কি দ্বিচির অপবর্তন। তো এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু পার্ট আমাদের কয়টা? 2টা। এই যে আমাদের এই হচ্ছে একটা অংশ, আবার এই হচ্ছে একটা অংশ। কি বলেন ভাইয়া, কিছু বুঝলাম না। আচ্ছা, আবার বোঝাচ্ছি, দেখো আমাদের হিসাবটা হচ্ছে আহ আমরা যেখানে এ লিখছি না, এ লিখছি না, এই যে আমরা যে লিখতাম না চিরের প্রস্থ এ, তো এইখানে আমরা কোনটাকে আসলে চিরের প্রস্থ লিখবো বলো তো? অনেকে মনে করে আমরা শুধুমাত্র বোধহয় আমরা 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 সম্ভবত এইটাকে চিরের প্রস্থ লিখবো, বাট না, এটাকে আমরা চিরের প্রস্থ লিখবো না। এখানে এখানে জিনিসটা হচ্ছে
আমাদের যে কোনো একটা তীরের শুরু থেকে অপর তীরের শুরু পর্যন্ত, কি বললাম, শুরু থেকে শুরু পর্যন্ত। তাহলে বলো এই তীরের শুরু কোনখান থেকে? এখান থেকে না, এখান থেকে। তার পরবর্তী তীর কোনটা? মানে এইটা, মানে এইটা ঠিক কিনা? এইটা। আচ্ছা, তাহলে তীরের শুরু থেকে শুরু পর্যন্ত, তাহলে এখানে স্টেপ কয়টা? স্টেপ দুইটা। একটা হচ্ছে আমাদের এইটুক, এটাকে হচ্ছে বলা হয় এ, আর একটা হচ্ছে কি আমাদের এইটুক, এটাকে হচ্ছে বলা হয় কি বি। এই এ প্লাস বি, এই দুইটা মিলে আমরা বলি হচ্ছে কি আমাদের ডি। কি বলি? ডি, কিংবা কি অপবর্তন গ্রেডিং, সরি যে গ্রেডিং ধ্রুবক। এ ডি এর নাম কি? এ ডি এর নাম হচ্ছে গ্রেডিং ধ্রুবক। ওয়েট, গ্রেডিং কনস্ট্যান্ট বা গ্রেডিং ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি এই আমরা যেখানে আগে শুধুমাত্র এ নিতাম, এখানে আমরা কি এবার এ প্লাস বি মানে ডি নিব। কথা বুঝে গেছে? তাহলে যে কোনো একটা তীরের শুরু থেকে আরেকটা তীরে কি পর্যন্ত? শুরু পর্যন্ত। অথবা অথবা ভাইয়া যে কোনো একটা তীরের শেষ থেকে অপর তীরের শেষ পর্যন্ত। কিরকম? এই যে খেয়াল করো, এই যে এই তীরের শেষ আর এই তীরের কি শেষ পর্যন্ত, তাহলে আমাদের কি এই পুরোটা, তার মানে কি এইটুকু আমাদের একটা, এটা বি, আর আমাদের এইটুকু কত? এ। তাহলে আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের কি ডি, এটাকে বলা হচ্ছে আমাদের গ্রেডিং ধ্রুবক। বলো বুঝছো কিনা? এই গ্রেডিং ধ্রুবকটা অ্যাকচুয়ালি আমাদের দ্বিতীরের প্রস্থ। এই গ্রেডিং ধ্রুবক যেটা, এটা অ্যাকচুয়ালি আমাদের কি দ্বিতীরের প্রস্থ। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা আমি এখানে শুধুমাত্র এই যে বি কে না নিয়ে কেন আমি এ প্লাস বি কে নিছি? মানে শুধুমাত্র ফাঁকা জায়গা না নিয়ে, শুধুমাত্র ফাঁকাটা নেওয়ার কথা ছিল না, কিন্তু ফাঁকাটা না নিয়ে কেন আমি হচ্ছে ওই যে যেটা হচ্ছে ইয়া সহ, ওটা ওই যে ওটা সহ নিছি? বলতো কারণ কি? কারণ হচ্ছে আমি যদি শুধুমাত্র এই ফাঁকাটাকে নিতাম তাহলে ওইটা ভাইয়া আর দ্বিচির থাকতো না। আমি যে ফাঁকাটাকে নিতাম তাহলে এক চিরে যা করলাম দ্বিচিরেও তাই করলাম, তাহলে দ্বিচির কেন দ্বিচির হইলো? দ্বিচির নামক একটা টাইপ কেন আলাদা হইলো? কোনো কারণ আছে? উত্তর হচ্ছে না, কোনো কারণ নাই। তাহলে এটা নেওয়া যাবে না, কারণ এটা জিনিসটাই কি আমাদের কি দ্বিচির। তাহলে এখানে দুইটা চিরকে মেনটেন করতে হবে। এই যে আমি এই যে একটা চিরে শুরু করলাম, একটা চিরের শেষ, আর একটা চিরের শেষ, তার মানে কি আমাদের একটা গ্রেডিং ধ্রুবকে কয়টা চির ইনক্লুডেড? দুইটা চির ইনক্লুডেড। বাট আলটিমেটলি বলো তো আমরা কিন্তু গ্যাপ একটা চিরের নিছি, ঠিক না? এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি এর মধ্যে আসলে একটা হচ্ছে আমাদের গ্যাপ, একটা হচ্ছে আমাদের কি গ্যাপ, আর একটা হচ্ছে আমাদের মাঝখানের প্রতিবন্ধকতা। তাহলে আমরা কিন্তু ঘুরে ফিরে গ্যাপ একটাই নিছি, ঠিক কি না? আমরা একটাই গ্যাপ নিছি, কিন্তু আমরা কভার করছি কয়টা চিরকে? আমরা দুইটা চিরকে কভার করছি। কারণ কারণ আমাদের দ্বিচির। কথা বুঝে গেছে? আচ্ছা, এবার তাহলে কি ভাইয়া, এবার কি পড়বো? এবার হচ্ছে আমরা সেই যে উজ্জ্বল অনুজ্জ্বলের শর্তগুলা পড়বো। তো এখানে আমাদের ঠিক হুবহু আমাদের আগের মতো, এখানে কোনো ভিন্নতা নেই, এখানে আমাদের আগের মতো, ইয়ার মতো, আগের মতো বলতে কার মতো? ব্যতিচারের মতো। কথা বোঝা গেছে? তাহলে ভাইয়া কিরকম ব্যতিচারের মতো? খেয়াল করো, এই যে আমরা লিখবো হচ্ছে ডি সাইন থিটা সমান সমান এ প্লাস বি সাইন থিটা সমান সমান টোয়াইস এন ল্যামডা বাই 2। বলো এটা কার জন্য? অনুজ্জ্বল। এটা উজ্জ্বলের জন্য। কি বলতেছি? এটা হচ্ছে এটা হুবহু ব্যতিচারের মতো। হুবহু কার মতো? খেয়াল রাখবা আমাদের দ্বিচির অপবর্তন ওয়ান টাইপের কি ব্যতিচার, মনে থাকবে? ওকে, তাহলে খেয়াল করো আমাদের এটা কি উজ্জ্বলের জন্য, এটা সম্পূর্ণ আমাদের ব্যতিচারের মতো, এখানে কোনো ভিন্নতা নাই। তাহলে বলো উজ্জ্বলের জন্য, তাহলে তোমরা বলো এন কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এরকম করে সামনে আগাতে থাকবে, যেটা হচ্ছে আমাদের n = 0। ওটার জন্য আমরা কি পাবো? ওইটাকে আমরা বলতাম সেন্ট্রাল ম্যাক্সিমা, মানে কি মুখ্য চরম, ঠিক কি না? ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পরবর্তীতে কি লিখবো? আমরা লিখবো ডি সাইন থিটা ইকুয়ালস টু ডি মানে কত? এ প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু, এবার কি লিখবো বলো অনুজ্জ্বলের জন্য? সেই আগেরটাই লিখবো, একদম হুবহু সেম, হুবহু সেম, এটা মাথায় রাখবা। তাহলে এটা আমরা কি লিখবো এখানে? এটা হচ্ছে আমাদের কার জন্য? এটা আমাদের অনুজ্জ্বলের জন্য। বলো এবার এটার n এর মান কোথা থেকে শুরু হবে?
1 এক থেকে শুরু হবে 1 2 3 4 এরকম করে সামনে যেতে থাকবে। সবাই বুঝতে পারছো? আসল কনসেপ্টটা সবার মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বলো? আসল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পারলে আর কোনো সমস্যা হবে না, এটা বুঝতে না পারলে কিন্তু সমস্যা হবে। ওকে, এরপর আমাদের আরেকটা জিনিস আছে, খেয়াল করো। সেটাকে হচ্ছে বলা হয় আমাদের আচ্ছা, তোমরা আমাকে বলো, আমি যেখানে ডি লিখলাম, আমি যেখানে ডি লিখলাম, বলো একটা ডি এর মধ্যে কয়টা রেখা আসে বলো তো? একটা ডি দৈর্ঘ্যের রেখার সংখ্যা কয়টা? অসংখ্য। এই অসংখ্য কেন হবে? একটা ডিতে একটা একটা ডি মানে কি? একটা ডি মানে হচ্ছে এই যে এইখান থেকে এইটুক না, এই যে বেগুনি কালারের বক্স করলাম, ঠিক কি না? এটা হচ্ছে একটা ডি নাকি? এই যে এইটুক হচ্ছে কি আমাদের একটা ডি। তাহলে এই একটা ডি এর মধ্যে রেখা কয়টা বলো তো? একটা। তাহলে আমাদের ডি দৈর্ঘ্যে রেখা কয়টা? একটা। তাহলে একক দৈর্ঘ্যে রেখা কয়টা? একক দৈর্ঘ্যে 1/d সংখ্যক। ওয়ান বাই ডি সংখ্যক নাকি? ঠিক কি না? আচ্ছা, হ্যাঁ। তাহলে এই আমাদের এটাকে বলা হচ্ছে আমাদের এন। এন এর মান হচ্ছে কত? 1/d সমান সমান 1 বাই কত? 1/a প্লাস বি। এটা একটু মনে রাখবো, অনেক সময় পরীক্ষাতে আমাদের ডি না দিয়ে আমাদের এন দিয়ে দেয়। আমাদের পরীক্ষাতে ডি না দিয়ে কি দিয়ে দেয়? এন দিয়ে দেয়। এই যে এখানে ডি আছে না, আমাদের এন দিয়ে দেয়। তো এন দিয়ে দিলে আমরা ডি কে বের করে নিতে পারবো না? বের করে নিতে পারবো। এন আর ডি হচ্ছে কি পরস্পরের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? বলো এন এর একক কি বলো? কি মনে হয় কি হবে, কি হওয়া উচিত? ডি এর একক হচ্ছে মিটার সেন্টিমিটার কিছু একটা নাকি? ডি এর একক হচ্ছে কি দৈর্ঘ্যের একক। তাহলে এন এর একক হচ্ছে কি দৈর্ঘ্য ইনভার্স 1। দৈর্ঘ্য ইনভার্স 1 মানে হচ্ছে কি, মানে হচ্ছে হয় মিটার ইনভার্স 1 অথবা সেন্টিমিটার ইনভার্স 1, যেখানে যেটা দেওয়া আছে আর কি। ঠিক আছে? কারণ আমরা একক দৈর্ঘ্য বলছি, আমরা একক মিটার বা একক সেন্টিমিটার বলিনি। তোমরা যেটা হিসাব করবা, তোমরা যদি হচ্ছে এস একক হিসাব করো তাহলে মিটার আসবে, তোমরা যদি এম কে এস হিসাব করো তাহলে সেন্টিমিটার আসবে। কথা বুঝতে পারছো কিনা বলো? বলো, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মানে কি বলে কোনো কোশ্চেন আছে? না। সবাই সবকিছু ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করো। এক চিরের জন্য খেয়াল করো, এক চিরের জন্য, এক চির অপবর্তনের জন্য, এক চিরের জন্য আমরা কি পেতাম বলতো? আমরা এটা লিখতাম না, a sin theta equals to twice n lambda by 2। এটা কার জন্য লিখতাম? অনুজ্জ্বলের জন্য লিখতাম, ঠিক কি না? তাহলে আমাদের আশা কত? আমাদের আশা হচ্ছে a sin theta equals to n lambda। মাইক্রোফোনটা মিউট রাখো সবাই। তাহলে এখান থেকে আমার আশা হচ্ছে n equals to a sin theta divided by lambda। ঠিক? এবার তোমরা আমাকে বলো আমাদের n কখন ম্যাক্সিমাম হবে? আচ্ছা, n মানে কি আগে বলো তো? n মানে হচ্ছে কত ক্রমের উজ্জ্বল বা অনুজ্জ্বল, ঠিক কি না? তাহলে এবার তোমরা বলো n কখন সবচেয়ে কখন ম্যাক্সিমাম হবে? যেহেতু আমাদের a আর ল্যামডা ফিক্সড, তাহলে n ম্যাক্সিমাম হবে তখন যখন আমাদের sin থিটা কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে বলো sin থিটার ম্যাক্সিমাম মান কত? 1 sin থিটার ম্যাক্সিমাম মান কত? 1, ঠিক কি না? ওকে, তাহলে sin থিটার যে ম্যাক্সিমাম মান যদি 1 হয় তাহলে আমাদের n ম্যাক্স কত হবে? a by lambda। a বাই ল্যামডা। তাহলে এটা একটু মাথায় রাখবা আর কি, মানে মুখস্থ রাখতে হবে না, মুখস্থ না থাকলে আশা করি তোমরা পারবা, এটা যদিও সহজ জিনিস, কিন্তু তাও হচ্ছে এই কনসেপ্টগুলো একটু জানা থাকা ভালো। n max ইকুয়ালস টু কি a বাই ল্যামডা। এবার আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে মনে করো বললাম a মনে করো 1 মিটার, a মনে করো 1 মিটার, আর ল্যামডা মনে করো 10 ন্যানোমিটার। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে কোশ্চেন করলাম, 1 নাম্বার কোশ্চেন, কতটি
অনুজ্জ্বল ডোরা থাকবে। 2 নম্বর কোশ্চেন, কতটি উজ্জ্বল ডোরা থাকবে। 3 নম্বর কোশ্চেন, মোট কয়টি ডোরা থাকবে? বলো, পারবা? হ্যাঁ। তাহলে করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এটা 1 মিটার না, এটা 1 মিলিমিটার দাও। 1 মিলিমিটার, 1 মিটার তো হবে না, এত বেশি কেমন হয়? 1 মিলিমিটার দাও। মিটার দিলে 0.1 চলে আসছে। মিটার না। আমি করাই দিব? একটু ধরো। তোমরা করো। খেয়াল করো, আমাদেরকে বলছে কতটি অনুজ্জ্বল ডোরা। আচ্ছা, তোমরা তো এটা জানো যে হচ্ছে আমাদের মাঝখানে থাকে কি উজ্জ্বল, এরপরে সমান সমান ক্রমের কি উপরে আর নিচে কি হয় পর্যায়ক্রমিক ভাবে ওই যে বাড়তে থাকে, ঠিক কি না? ওকে, তাহলে কতটি অনুজ্জ্বল ডোরা যেহেতু বলছে, তাহলে অনুজ্জ্বল বলছে, এই জন্য আমি কি নিব? এই জন্য আমি নিব হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ, এই জন্য আমি নিব হচ্ছে a sin থিটা ইকুয়ালস টু কত? 2 ল্যামডা বাই 2। তো এখান থেকে হচ্ছে আমি কি বের করবো? আমি এখান থেকে বের করবো n max ইকুয়ালস টু a বাই ল্যামডা। কেন ভাইয়া n max কেন বের করব? কারণ বলছে কি কতটি অনুজ্জ্বল ডোরা, তার মানে কি আমাকে মোট নিতে হবে না? মোট নিতে হবে। তাহলে a কত? 1 মিলিমিটার মানে কত? 1 মিলিমিটার মানে 10 ইনভার্স 3 মিটার। আর 10 ন্যানোমিটার মানে কত? 10 ইনটু 10 ইনভার্স 9 মিটার, ঠিক কি না? তাহলে কত আসে? 10 টু দি পাওয়ার 5 আসে না? বলো। হ্যাঁ। 10 টু দি পাওয়ার 5 আসে। তাহলে 1 এর आंसर হচ্ছে কতটি? বলো, কতটি অনুজ্জ্বল ডোরা? বলো 1 এর आंसर কত? আমি যে এই যে n বের করছি, এই n কিন্তু সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে যে কোনো এক দিকে, ঠিক না? তো ভাই অন্য দিকের গুলা কি নাই? আছে। সমান সংখ্যক আছে না? উপরে যতগুলো নিচে তো ততগুলো না? হ্যাঁ। তাহলে বলো মোট অনুজ্জ্বল কয়টা? 2 ইনটু 10 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? ক্লিয়ার? এবার বলো 2 নাম্বার। এবার বলো মোট উজ্জ্বল কয়টা? বলো। আরে বলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলো। 10 to the power 5 কিন্তু এখানে যত আমি একটু ওয়েট, যতগুলো অনুজ্জ্বল ততগুলো উজ্জ্বল না? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই নাকি? না। ওকে, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 5। অনেকে বলে যে হচ্ছে ভাইয়া উজ্জ্বল মনে হয় একটা বেশি হইতে পারে, যেহেতু কেন্দ্রীয় একটু উজ্জ্বল থাকে, উজ্জ্বলটা বেশি হইতে পারে। হ্যাঁ, এটা অনেকে বলে, বাট কথা হচ্ছে আমাদের শুরুটা যেহেতু উজ্জ্বল দিয়ে হইছে, মাঝখানে শেষটা হবে কি দিয়ে? অনুজ্জ্বল দিয়ে। তো আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিসই হয়। আর 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 এর সাথে 1 যোগ করলেও কি না করলেও কি, তাই না? এটা তো হিউজ একটা নাম্বার। তো এখানে তুমি 1 যোগ করে আর কি এমন হবে, না করে আর কি এমন হবে? ওকে, এবার বলো 3 নাম্বার বলো। এবার বলো মোট কয়টা? 4 into 10 to the power 5। 4 ইনটু 10 টু দি পাওয়ার 5। তাহলে বলো, সবাই বুঝছো এই জিনিসটা? কনসেপ্টটা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে এখানে এম এর দেওয়ার, হ্যাঁ বলো, এবার বলো। a আর ল্যামডার এককটা সমান হইতে হবে না? হ্যাঁ, আমি এটাকে মিটারে নিলাম, এটাকে মিটারে নিলাম। এটা মিলিমিটার না? 1 মিলিমিটার মানে কত? 1 মিলিমিটার মানে 10 ইনভার্স 3 মিটার। আর এখানে এটা ন্যানোমিটার মানে কত? 10। আর 1 মিলিমিটার মানে 10 ইনভার্স 9 মিটার। ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, তোমাদেরকে এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমাদের এই যে আমরা এনটা নেই, এই এনটা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে যে কোনো এক দিকে আমরা নেই। তো এটা আমি মুখেও বলছি, তোমরা শুনছো, কিন্তু এটা হচ্ছে ভিতরে আত্মস্থ হবে না এই ম্যাথটা দেখার আগ পর্যন্ত। এবার বলো আসলে বুঝতে পারছো কিনা কাহিনী কিরকম হয়? যেখানে একদিকে হচ্ছে আমাদের ক্যান কাউন্ট হয়, এবার সমান মানে দুই দিকে কি থাকে? দুই দিকে সমান সমান উজ্জ্বল এবং অনুজ্জ্বল থাকে। উপরে যতগুলো উজ্জ্বল, নিচেও ততগুলো উজ্জ্বল। উপরে যতগুলো অনুজ্জ্বল,
নিচে ততগুলো অনুজ্জ্বল, উপরে যতগুলা উজ্জ্বল এবং অনুজ্জ্বল মিলে মোট যতগুলা, নিচেও মোট ততগুলা। বলো, বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টারের লাস্ট এন্ড ফাইনাল টপিক সমবর্তনে যাব। আলোর সমাবর্তন। পোলারাইজেশন, তোমরা কিন্তু ইংলিশটা অবশ্যই পড়বা নামের সাথে সাথে, কারণ ভার্সিটিতে উঠে এটা অনেক কাজ দেয়, বুঝছো? আমাদের 1-1 আমাদের হচ্ছে প্রথম দিকে কোপ আপ করতে কষ্ট হইতো, কারণ আমরা যারা বাংলা ভার্সন থেকে গেছি আমরা সবকিছু বাংলায় পড়ে আসছি। একটা উদাহরণ দেই, আমরা জানি না, প্লবতা জানি না, প্লবতা 90 পড়ছিলাম। প্লবতার ইংরেজি সম্ভবত বায়োএনসি মনে হয়, বায়োএনসি। এবার তুমি বলো যে মানে কিভাবে করে এটা হচ্ছে মানে মাথায় আসবে যে প্লবতার এই যে প্লবতার ইংলিশ বায়োএনসি। এই পোলারাইজেশন তাও এটা মনে করো একটা নরমাল, হ্যাঁ, বাট এই যে ব্যতিচার একটা ইন্টারফারেন্স, এই অপবর্তন একটা ডিফ্রেকশন, তারপর হচ্ছে ওটা বায়োএনসি, এগুলা কি জিনিস ভাই? তো এগুলাতে দেখলে অনেক নতুন নতুন মনে হবে যে ভাই কোন দুনিয়ায় আসে পড়ছি। তো একটু ইংলিশ পড়া থাকলে সেটা হচ্ছে নিজেদের জন্য একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, আমি মনে করি একটা ভুল করছি, ভুলটা হচ্ছে আমি এখানে আমি গ্রেডিং লিখছি, এটা অ্যাকচুয়ালি গ্রেডিং না, এটা অ্যাকচুয়ালি গ্রেটিং। ওয়েট, এটা অ্যাকচুয়ালি গ্রেটিং হবে, তোমরা ঠিক করে নাও, ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসে এবার আরো সমাবর্তনে। বলো, সমাবর্তন কি জিনিস, কে জানো? আলো আর তরঙ্গ প্রমাণ করার যে প্রক্রিয়া। ওয়ান টাইপস অফ, আর কেউ? আচ্ছা, আমি বোঝাচ্ছি, দেখো। সমাবর্তন মানে হচ্ছে আমাদের আলোটা আসলে কি হয়, খেয়াল করো, আমাদের আলোটা অ্যাকচুয়ালি আমাদের এরকম ভাবে সব তলে কি থাকে, আলো কি থাকে, আলো কিন্তু সব তলে কি হয়, কম্পিত হতে থাকে, ঠিক আছে? এই যে আলো কি হয়, সব তলে কম্পিত হয়। আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি ভাই, এটা দিয়ে তল বোঝাচ্ছি, বিভিন্ন তল, এখানে কয়টা তল আছে, 1 2 3 4টা তল আছে। ওকে, তাহলে আলো হচ্ছে বিভিন্ন তল বরাবর কি হয়, কম্পিত হয়। হতে চাই। এই বিভিন্ন তলের কম্পন, এই বিভিন্ন তলের কম্পনের উপরে এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয় যে কন্ডিশনের কারণে আলোটা পরবর্তীতে সব তলে কম্পিত না হয়ে যে কোনো একটা তল বরাবর কি হয়, কম্পিত হয়। তাহলে সমাবর্তন কি জিনিস? সমাবর্তন হচ্ছে কোন আলোক তরঙ্গ, মানে আলোক না, মানে যে কোনো তরঙ্গ, শুধুমাত্র আলো বলে কথা নেই, যে কোনো তরঙ্গ যদি ওই তরঙ্গটা একাধিক তলে কম্পিত হতে পারে এবং তার উপর কোনো শর্ত আরোপ করে যদি তার কম্পনকে শুধুমাত্র একটা তলেই সীমাবদ্ধ করে ফেলা হয়, তখন তাকে বলা হয় সমাবর্তন। ক্লিয়ার? ওকে, তাহলে আলো বেসিক্যালি কি বলো, আলো কি অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ? অনুপ্রস্থ। অনুপ্রস্থ তরঙ্গ। একটা কথা একটু বলে রাখি, খেয়াল করো, আমাদের জিনিস হচ্ছে দুই রকমের তরঙ্গ, কয় রকমের, দুই রকম, একটা হচ্ছে অনুপ্রস্থ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। ওয়েট, আচ্ছা, অনুদৈর্ঘ্য। মনে রাখবা, এই অনুপ্রস্থ তরঙ্গের এই অনুপ্রস্থের সমাবর্তন হয়, অনুপ্রস্থের কি সমাবর্তন হয়, আর অনুদৈর্ঘ্যের সমাবর্তন হয় না। এটা কিন্তু অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্যের পার্থক্যের মধ্যে লিখতে পারবা, বুঝতে পারছো? পার্থক্য কিন্তু আসে। তাহলে অনুপ্রস্থের কি হয়, সমাবর্তন হয়, অনুদৈর্ঘ্যের কি হয়, সমাবর্তন হয় না। এবার বলো, তাড়িৎ চৌম্বক তরঙ্গ কোনটা, অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য? অনুদৈর্ঘ্য। এই না, তাড়িৎ চৌম্বক তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কেন? কারণ আলো এক রকমের কি, আলো এক রকমের কি, আলো হচ্ছে আমাদের এক রকমের তড়িৎ চৌম্বক তরঙ্গ, ঠিক কি না? এবং আলোর কি সম্ভব, সমাবর্তন সম্ভব, সুতরাং তড়িৎ চৌম্বক তরঙ্গের সমাবর্তন সম্ভব।
সুতরাং তড়িৎচুম্বক তরঙ্গ অনুপ্রস্থ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আমি যে বললাম এই যে এতগুলা তলে আলোর কি গতি, আলোর যে কম্পন, এই এতগুলো কম্পনকে মিনিমাইজ করে শুধুমাত্র একটা তল বরাবর কম্পনকে রাখবো। তার মানে কি অন্য তলগুলো বরাবর মনে করো আমি এই তল বরাবর কম্পন রাখবো। তার মানে আমাদের এই তল এই তল এই তল এই তলের কম্পনগুলো কি খেয়ে ফেলা লাগবে না? খেয়ে ফেলা লাগবে। কে খাবে? কিসের মাধ্যমে খাবে বলো? তোমরা কিন্তু পড়ছো এটা, অর্গানিক কেমিস্ট্রি সবাই পড়ছো? রানিং অর্গানিক কেমিস্ট্রিতে রেসিমিক মিশ্রণ পড়ছো? না। আচ্ছা, তাহলে ওখানে পড়লে বুঝবা আমাদের হচ্ছে এক রকমের কি আছে, এক রকমের হচ্ছে কেমিক্যাল আছে, এক রকমের জৈব রাসায়নিক কি আছে, উপাদান আছে। আমরা যখন উপাদানগুলোর মধ্যে ওগুলোকে কি বলা হয়? ওগুলোকে বলা হয় সমাবর্তক। কি বলা হয়? সমাবর্তক। ক্যালাস টাইপের একটা উপাদান। আমরা যখন ওর মধ্য দিয়ে যখন আমরা আলোকে পাস করব, তখন আমাদের আলোর অন্য তলের কম্পনটা শোষিত হয়ে যাবে, শুধুমাত্র একটা তলের কম্পন আউটপুট হিসেবে বের হবে। বুঝতে পারছো? তাহলে ভাইয়া কিরকম জিনিসটা, মানে আসলে ওটা কিরকম দেখতে হবে দেখো, খেয়াল করো। আচ্ছা, এই যে আমি গোলাটা আঁকলাম, এই গোলাটা হচ্ছে আমার কি সমাবর্তক বা বিশ্লেষক। মানে মূলত এর মধ্য দিয়ে আলো পাস হওয়ার কারণে অন্য তলের আলোগুলো শোষিত হয়ে শুধুমাত্র এক তলের আলোটা কি হবে? বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই এই জিনিসটা আমাদের মেন কাজটা করবে। এখানের মধ্যে আমাদের হচ্ছে ওই ক্যালাস বা মিশ্রণটা কি আমাদের আছে, রেসিমিক মিশ্রণটা আমাদের আছে। কথা হচ্ছে ভাইয়া মাঝখানে এই যে দাগটা আনলাম, এই দাগটা কি বলতো? বলতো আমি যখনই তোমাদেরকে বললাম সমাবর্তন মানে হচ্ছে যদি আমাদের একটা তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ হয়, তাহলে তার কম্পনটা অনেক তল বরাবর হয়। তো অন্য সমস্ত তলের কম্পনকে শোষিত করে শুধুমাত্র একটা তল বরাবর তার কম্পনকে কি করবে? বজায় রাখবে। তাহলে ওই একটা তল কোনটা তল বলতো? এই কোশ্চেনটা মনের মধ্যে জাগছে না? আমি যদি নাম্বারিং করি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তাহলে বলো কোনগুলো শোষিত হবে আর কোনটা থাকবে? 1 নাম্বার থাকবে নাকি 2 নাম্বার থাকবে নাকি 3 নাম্বার থাকবে নাকি 4 নাম্বার থাকবে বলো তো? এই যে কোনটা থাকবে এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে আমাদের এইটার উপরে, এই অক্ষের উপরে। এই অক্ষটাকে বলা হয় কেন্দ্রীয় অক্ষ কিংবা সমাবর্তন অক্ষ। কেন্দ্রীয় অক্ষ বা কি সমাবর্তন অক্ষ। বলো বুঝছো কিনা? তাহলে আমাদের এই কেন্দ্রীয় অক্ষ বা সমাবর্তন অক্ষ বরাবর আমাদের আসলে কিটা থাকবে? আমাদের এ বরাবর হবে না, মানে এইটাকে স্ট্যান্ডার্ড ধরে হবে, এ বরাবর হবে না, এটা সাপেক্ষে হবে। তাহলে এইখানে মনে করো যে আলোটা ছিল, এইখানে যে আলোটা ছিল আমরা ধরে নিই ওই আলোটার তীব্রতা ছিল মনে করো I0। আমি এগুলো মুছে দিই। এই যে আমাদের প্রথম আলো, এই প্রথম অবস্থায় মনে করো আলোর তীব্রতা ছিল কত? I0। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করে এইখানে যখন আমাদের আলো আসবে, যেহেতু আমাদের এটার সাপেক্ষে হবে, তাহলে জিনিসটা কিরকম হবে খেয়াল করো। জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে এরকম। আমাদের এই যে আমাদের এইটা এরকম থাকবে, এটা মাঝখানে এই মধ্যবিন্দুটা, এইটা হচ্ছে আমাদের বিস্তার এ। বুঝতে পারছি? এ কিন্তু আবার চিরের প্রস্থ না, খেয়াল করবা। এ হচ্ছে আমাদের চিরের প্রস্থ, এটা হচ্ছে আমাদের কি বিস্তার এ। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হবে এটার তীব্রতা সাপোজ I1, তাহলে আমাদের I1 ইকুয়ালস টু হবে I0 ডিভাইডেড বাই 2। বলো কথা বুঝতে পারছো? আচ্ছা, অনেক সময় করা হয় কি এইখানে থেমে যায়, অনেক সময় এখানে থামে না, এটা মধ্যবর্তী একটা অংশ। তো অনেক সময় যেটা করে সেটা হলো, খেয়াল করো আমি আরেকটা ছবি আঁকি। ওকে, চল।
আচ্ছা, তো এই যে মাঝখানে ডট 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 দেওয়া, এটা হচ্ছে আমাদের কি সমাবর্তন অক্ষ। ওকে, তাহলে আমাদের অনেক সময় হয় কি আলো বের হয় কোন দিক বরাবর জানো? এই যে মাঝখানে কোনটা আছে না, এই যে থিতা, এই থিতা কোণ করে আলোটা বের হয়। কিরকম অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে খেয়াল করো, এই হচ্ছে আমাদের কি সমাবর্তন অক্ষটা, এই হচ্ছে আমাদের সমাবর্তন অক্ষটা, আমাদের আলোটা বের হয় কোন বরাবর? আলোটা বের হয় আমাদের এই অক্ষ বরাবর, মানে এই যে থিতা কোণ করে যে অক্ষটা আছে না, ওই অক্ষটা বরাবর কি হয় আলো বের হয়। বলো বুঝছো কিনা আপাতত? তাহলে আমরা কি করতাম, আমরা এখানে এই যে আমরা এইটুকুকে বলছিলাম এ, এইটুকুকে কি বলছিলাম এ বলছিলাম। তার মানে কি আসলে ভাইয়া বলো তো? তার মানে আমাদের এটা এ না, এটা এ। তাহলে এটা যদি এ হয় বলো তো এটা কত? এ cos থিটা না? ওকে, এবার আমাকে একটা কথা বলো, আমরা কি এই জিনিসটা পড়ে আসছি ছোটবেলায়? ছোটবেলায় না, সরি, এটা ইন্টারমিডিয়েটে পড়ছি। এটা পড়ছি না আমরা যে আমাদের i ইকুয়ালস টু 2 পাই a স্কয়ার f স্কয়ার রো ভি, হ্যাঁ, এই যে তরঙ্গে পড়ছি। তরঙ্গ। আই নাকি আই স্কয়ার কি জানি, খেয়াল নেই, আই মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, 2 পাই আই স্কয়ার নাকি আই, আই। আই মনে হয়েছিল, ঠিক আছে। আই ইকুয়ালস টু 2 পাই a স্কয়ার f স্কয়ার রো ভি, এটা আমরা পড়ে আসছি। তাহলে এখানে সবগুলো কনস্ট্যান্ট হলে বলো তো আমাদের আই সমানুপাতিক, ওয়েট, আমাদের আই সমানুপাতিক কি? আমাদের এ না? আই সমানুপাতিক এ। এবার তোমরা এখানে খেয়াল করো, এবার এখানে ক্যালকুলেশনটা খেয়াল করো। তাহলে আই সমানুপাতিক যদি এ হয়, তাহলে তোমরা বলো আই ওয়ান সমানুপাতিক এ স্কয়ার হবে না? হবে কিনা? অবশ্যই হবে। আবার আমাদের আই ওয়ান যদি সমানুপাতিক এ স্কয়ার হয়, তাহলে বলো আমাদের আই টু সমানুপাতিক কি হবে? আই টু সমানুপাতিক আসলে এ না হয়ে এ cos থিটা হবে না? আমাদের আই টু হচ্ছে এইটা, এই যে এখানে আই টু, এখানে আই আই নট, এখানে আই ওয়ান, এখানে আমাদের আই টু। তাহলে আই টু হচ্ছে আমাদের এই যে এই বরাবর যেটা বের হচ্ছে আর কি। তাহলে ওইটার জন্য আসলে বিস্তারটা কত? এ cos থিটা না? ওটার জন্য তো পুরোপুরি হচ্ছে আমাদের এটা আসতেছে না, এ cos থিটা আসতেছে। তাহলে এটার জন্য কি এ cos থিটা হবে, এ cos থিটা এই যে বর্গের সমানুপাতিক হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের আই টু সমানুপাতিক এ স্কয়ার cos স্কয়ার থিটা। বলো ঠিক কিনা? বলো ঠিক কিনা? ওকে, তাহলে এবার তোমরা বলো এখানে যদি হচ্ছে আমি এই যে এ স্কয়ার, এই যে এ স্কয়ার, বলো তো এ স্কয়ারের জায়গাতে কি লিখতে পারি? আই ওয়ান লিখতে পারি না? পারি কিনা? তাহলে আমরা লিখতে পারি আমাদের আই টু, আমরা সমান সমান দিয়ে একসাথে লিখে ফেলতে পারি, এটা হচ্ছে পরীক্ষা লব্ধ মান, সো এখানে কোনো কনস্ট্যান্ট এরকম আসবে না। তাহলে আমরা লিখতে পারি আই টু ইকুয়ালস টু আই ওয়ান কজ স্কয়ার থিটা। এবার বলো আই ওয়ান মানে কি? আই ওয়ান মানে হচ্ছে আই নট বাই টু, আই নট বাই টু, এখানে কি কজ স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের সমাবর্তনের মূল সূত্র। তীব্রতার পার্থক্যটা আমাদের কেমন হচ্ছে বলো, বুঝতে পারছো? আমাদের সমাবর্তিত আলো কোনটা বলো তো? সমাবর্তিত আলো কোনটা? আই আই নট, আই ওয়ান নাকি আই টু? কোন তীব্রতাটা আমাদের সমাবর্তিত তীব্রতা বলো? আই টু। আই টুটা হচ্ছে আমাদের ফাইনাল জিনিসটা আর কি। তো আমাদের বইয়ে যেটা দেওয়া সেটা একটু খেয়াল করলে তোমরা দেখবা, আমাদের বইয়ে এটা দেওয়া, দেখো আমাদের বই দেওয়া হচ্ছে আই ইকুয়ালস টু আই নট আই ইকুয়ালস টু আই নট কি cos স্কয়ার থিটা। তার মানে কি আমাদের বই এটা দেওয়া, কিন্তু আই ওয়ানের জায়গাতে কি লেখা? আই নট লেখা। আসলে আমাদের বইয়ে মাঝখানের এই স্টেপটা বাদ দিয়ে গেছে, কথা বুঝতে পারছো? ওরা একবারে করে ফেলছে। তা আমাদের আসল জিনিস কোনটা? আমাদের আসল জিনিস হচ্ছে আমাদের এইটাই, যেটা পড়েছে এইটাই, আই টু ইকুয়ালস টু আই ওয়ান cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আই নট বাই টু cos স্কয়ার থিটা। আই নট হচ্ছে অসমাবর্তিত আলো, ঠিক কি না? মনে থাকবে তো, লিখে দিতে হবে। আই নট কি? আই নট হচ্ছে আনপোলারাইজড, অসমাবর্তিত আলো, যেটা কিনা কি সব তলে কি হয় কম্পিত হয়, যে খেয়াল করি যে অনেকগুলো তলে কম্পিত হচ্ছে। আর আই ওয়ান এর মধ্যে দিয়ে ঢুকছে, এখনো বের হয় নাই, ঠিক আছে। আর ফাইনালি এই যে আই টু, এটা হচ্ছে বের হইছে, বের হয়ে কি সেভাবে হয়েছে। তাহলে এখানে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের এই যে কেন্দ্রীয় অক্ষ, ওই কেন্দ্রীয় অক্ষের অর্ধেক বা বিস্তারটা, কারণ হচ্ছে আমাদের যে ভিতরে যে সমাবর্তক যে মিশ্রণটা থাকবে, ওই মিশ্রণের কারণে এইটুকু হচ্ছে আমাদের বিস্তারটা হবে আসলে। তো
তো ওই বিস্তারের কতটুকু ইফেক্ট করে, যেহেতু থিটা কোণ বের হচ্ছে তার ওই বিস্তারের কোসাইন পরিমাণ কি করে, ইফেক্ট ফেলে এটার উপরে। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে তোমরা পরের মিটিং এ জয়েন করো, আমি হচ্ছে এই বাকিগুলো শেষ করতেছি।